আইপিএলে এখন নিয়ম করে প্রায় প্রত্যেক ম্যাচেই 400 রান ওঠাটা নিয়মে পরিণত হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই চলতি আইপিএলের 5 ম্যাচের মধ্যে তৃতীয়বার এরকম ঘটনা ঘটলো। তো এই দিন পাঞ্জাব কিংসের অবস্থাটাও কিন্তু আগের দিনের ওই লখনউয়ের মতো অলমোস্ট হতে হতে প্রায় শেষ মুহূর্তে বেঁচে গেছে বলা চলে। কারণ পাঞ্জাবের ডেথ ওভার্সে ব্যাটিং আর বোলিং দুটোই ভালো হয়েছিল, দুটোই আপ টু দ্য মার্ক হয়েছিল, যেটা কিনা দিন শেষে তাদেরকে বাঁচিয়ে দিয়েছে বলে আমি মনে করি। তো এরকম নেল বাইটিং উত্তেজনাপূর্ণ টান টান একটা রোমাঞ্চকর ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? তো এদিন পাঞ্জাব কিংস প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে প্রথমেই তারা হারায় তাদের ওই আর কি প্রতিশ্রুতিমান ওপেনার প্রভ সিমরান সিংয়ের উইকেটটা। কিন্তু এরপর প্রিয়ান সারিয়া আর ওই শ্রেয়া সায়ারের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে ওঠে 51 রানের। পার্টিকুলারলি প্রিয়ান সারিয়া, তিনি একবারে তরুণ ওপেনার। এই বাঁহাতি ওপেনার যে কতটা প্রতিশ্রুতিমান, মানে রিকি পন্টিং মানে তার যে কিছুদিন আগে প্রশংসা করেছিলেন সেটা যে একেবারেই ভুল ছিল না, এদিন সেটা তার কি নিজের ইনিংস দিয়ে আর কি প্রমাণ করে দিলেন। 23 বলে 47 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস তিনি উপহার দিয়েছেন। যদিও তিনি ইনিংসের শুরুর দিকে একটা চান্স দিয়ে দিয়েছিলেন, কিন্তু তারপরেও ওই লাইফটা পেয়ে তিনি নিজের ইনিংসটাকে কিন্তু একটা আর কি মোটামুটি পর্যায়ে নিয়ে গেছেন। পার্টিকুলারলি তার খেলা লেগ সাইডের শটগুলো যথেষ্ট ইমপ্রেসিভ ছিল। তো শ্রেয়া সায়ার আর এই প্রিয়ান সারিয়ার হাত ধরে প্রথম পাওয়ার প্লে 6 ওভারের মধ্যে পাঞ্জাব তুলে ফেলে ওই জায়গায় 73টা রান। তো এরপর রাশিদ খানের ওই সপ্তম ওভারে আর কি একটা গুগলি পড়তে না পেরে ওই জায়গায় প্রিয়ান সারিয়া নিজের উইকেটটা থ্রো করে দিয়ে আসেন। এরপর আজমাতুল্লাহ ওমরজাই ক্রিজে এসে রাশিদ খানকে একবার প্রথম ডেলিভারিতেই ছক্কা মেরে দেন। এরপর 10 ওভার শেষে পাঞ্জাব কিংসের স্কোরটা ছিল 2 উইকেটে 104। আর এরপর 11 নম্বর ওভারে বল করতে এসে একটা গেম চেঞ্জিং ওভার করে দিলেন জাস্ট ওই জায়গায় সাই কিশোর। ওই পার্টিকুলার ওভারটায় তিনি 1 রান দিলেন আর তুলে নিলেন পরপর আর কি 2টা উইকেট, 2টা বড় বড় উইকেট। ওই আজমাতুল্লাহ ওমরজাইকে প্রথমে ফেরান আর তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই গ্লেন ম্যাক্সওয়েলের উইকেটটাও তিনি তুলে নেন। তো ম্যাক্সওয়েলকে খুবই আনলাকি বলতে হবে, তিনি নেমেই একবারে প্রথম বলই রিভার্স সুইপ করতে গেলেন, যেটার কোনো প্রয়োজনই ছিল না। আর এরপর তিনি ওই জায়গায় এলবিডাব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরত গেছেন ঠিকই, কিন্তু পরে বল ট্র্যাকিংয়ে দেখা গেল মানে বলটা ওই জায়গায় তার উইকেট হিটই করেনি। তো যাই হোক, ওই জায়গায় 4 উইকেটে 105 রান হয়ে গেছিল পাঞ্জাবের স্কোরটা। বেশ কিছুটা তারা বেকায়দায় পড়ে গেছিল, কিন্তু এরপর ওই পঞ্চম উইকেটে ওই ক্যাপ্টেন শ্রেয়া সায়ার আর ওই জায়গায় মার্কাস স্টয়নিসের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে ওঠে 51 রানের। এই পার্টনারশিপটার উপর ভর করে কিন্তু ম্যাচে আবার বেশ ভালোভাবে কামব্যাক করে ওই জায়গায় পাঞ্জাব কিংস। তো ওই জায়গায় মানে তখন শ্রেয়া সায়ার বেশ আর কি বিধ্বংসী মেজাজে চালিয়ে ব্যাটিং করছিলেন, আর মানে অপর দিক থেকে স্টয়নিস তিনিও একটা 4 আর 2টো ছক্কা মেরেছেন, কিন্তু তিনি আবার কিছুটা অ্যাঙ্করিং রোল ওই জায়গায় তখন প্লে করছিলেন। তো এরপর মার্কাস স্টয়নিসের উইকেটটা যখন চলে যায়, তারপর ক্রিজে আসেন শশাঙ্ক সিং। তো এই 7 নম্বরে ব্যাটিং করতে আসা শশাঙ্ক সিং আর এই শ্রেয়া সায়ারের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে ওঠে মানে 28 বলে 81 রানের। এই যে আর কি বিস্ফোরক যে একেবারে ঝোড়ো পার্টনারশিপটা গড়ে উঠলো, এটাই বলতে গেলে পাঞ্জাব কিংসের রানটা দিন শেষে একেবারে প্রায় ধরাছোঁয়ার বাইরে নিয়ে চলে গেছে। আমার মনে আছে ওই জায়গায় 16 ওভার শেষে পাঞ্জাবের স্কোরটা ছিল 5 উইকেটে 166। 17 নম্বর ওভারে ওই যখন প্রসিদ্ধ কৃষ্ণা বল করতে এলেন, তার প্রথম ডেলিভারিটা একটু শর্ট পিচ টাইপের ছিল, বলের লাইনটা মিস করেছিলেন শ্রেয়া সায়ার, শরীরে একটু আঘাত খেয়েছিলেন। কিন্তু তারপরের 5টা বলে তিনি ওই প্রসিদ্ধ কৃষ্ণার উপর দিয়ে একবারে ঝড় বইয়ে দিলেন। তারপরে 5 বলে তিনি 3টা ছক্কা মেরেছেন, একটা 4 মেরেছেন, লাস্ট বলেও একটা ছক্কা প্রায় অলমোস্ট হয়েই গেছিল, কিন্তু ওই বাউন্ডারি লাইনে একটা দারুণ ফিল্ডিং করে ওই জায়গায় সেভ করে দিলেন ছক্কাটা ওই জায়গায় রাহুল তেভাটিয়া, যার ফলে পরের 5 বলে এলো ওই পার্টিকুলার ওভারটা থেকে 24টা রান। আর এরপরের বাকি 3 ওভারও একেবারে ঝড় মানে তুলে দিয়েছিলেন এই শ্রেয়া সায়ার আর শশাঙ্ক সিং, পার্টিকুলারলি তাদের ইনিংসের লাস্ট ওভারে মোহাম্মদ সিরাজকে ওই জায়গায় 5টা বাউন্ডারি মেরে ওই জায়গায় আর কি 23টা রান তুললেন ওই আর কি শশাঙ্ক সিং। আর শ্রেয়া সায়ারের জন্য খুবই খারাপ লাগছে, তিনি 42 বলে 97 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস ডেলিভার করেছেন, কিন্তু মানে একবারে শেষ ওভারেও আর কি তার কাছে সুযোগ ছিল, কিন্তু শেষ ওভারে তিনি স্ট্রাইক নিতে পারেননি, যার কারণে তিনি সেঞ্চুরিটা থেকে এদিন আর কি বঞ্চিত হলেন। আর অপরদিকে শশাঙ্ক সিং তিনি 16 বলে 44 রানের একটা ফ্যান্টাস্টিক একবারে ঝোড়ো একটা ক্যামিও খেলেছেন। তো পাঞ্জাব কিংসের রানটা যে একবারে এত আর কি হয়ে গেল 240+ হয়ে গেল, এটার জন্য আমি মনে করি শ্রেয়া সায়ার তো ডেফিনেটলি ক্রেডিট প্রাপ্য, তিনি ওই নাম্বার 3তে ব্যাটিং করতে নেমে একবারে ইনিংসের শেষ পর্যন্ত আর কি মানে ক্রিজে দাঁড়িয়েছিলেন, ইনিংসটাকে গোটাটা তিনি ক্যারি করে নিয়ে গেছেন। কিন্তু শশাঙ্ক সিং এর ওই 16 বলে 44 রানের ইনিংসটা কিন্তু গেম চেঞ্জিং হিসেবে যথেষ্ট আর কি প্রভাবকের ভূমিকা পালন করেছিল ওই জায়গায়। তো এরপর এই 244 রান চেস করতে নেমে গুজরাট টাইটান্সের 2 ওপেনার ওই আর কি তাদের ক্যাপ্টেন শুভমান গিল আর সাই সুদর্শন, তারা শুরুটা কিন্তু মন্দ করেননি। তো আমার এই জায়গায় একটা খটকা লাগলো, বাটলারকে কেন আর কি ওপেন করতে না পাঠিয়ে ওই জায়গায় সাই সুদর্শন আর মানে ওই মানে গিলকে পাঠানো হলো। এটার জন্য ডেফিনেটলি ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন হতে পারে, কিন্তু আমি বলবো এত আর কি হিউজ রান যখন চেস করছিল তখন বাটলারকে ডেফিনেটলি ওপেন করতে পাঠানোটা উচিত ছিল বলেই আমার মনে হয়। তো যাই হোক, ওই জায়গায় আর কি ওপেনিং জুটিতে তারা ওই 61 রান তুলে ফেলে, কিন্তু এরপর ওই মানে শুভমান গিল গ্লেন ম্যাক্সওয়েলকে একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা থ্রো করে দিয়ে আসেন। তো 14 বলে 33 রান করে তিনি কিন্তু আউট হয়েছিলেন। তো এরপর মানে সেকেন্ড উইকেটে ওই বাটলার আর ওই জায়গায় সাই সুদর্শনের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে ওঠে 84 রানের। এই পার্টনারশিপটার উপর ভর করে কিন্তু গুজরাট টাইটান্স ম্যাচে বেশ ভালোভাবে ফিরে এসেছিল, তারা ওই জায়গায় বেশ চোখও রাঙাচ্ছিল পাঞ্জাব কিংসের বোলারদের। প্রথম 10 ওভারে তাদের স্কোরটা ছিল 104। আমি মনে করি মানে প্রথম 10 ওভারে গুজরাট টাইটান্সের ব্যাটিংটা যথেষ্ট আপ টু দ্য মার্ক হয়নি। এবার অনেকে বলতে পারেন পাঞ্জাব কিংসেরও তো প্রথম 10 ওভারে রান ছিল 104।
আমি গুজরাট টাইটান্সের স্লো ব্যাটিংয়ের কথা এই কারণেই বলছি, কারণ পাঞ্জাব কিংস প্রথমে ব্যাটিং করেছিল আর গুজরাট করছিল রানটা চেজ। তো তারা জানতো যে তাদেরকে কত রান এক্স্যাক্টলি করতে হবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় প্রথম 10 ওভারে আরেকটু ফাস্ট ব্যাটিং করা উচিত ছিল তাদের। কিন্তু তারপরেও 14 নম্বর ওভার পর্যন্ত আমি মনে করি গুজরাট টাইটান্স বেশ ভালোভাবেই ম্যাচের টিকে ছিল। ওই জায়গায় তারা 14 ওভারে তুলে ফেলেছিল 169 রান, খুঁয়েছিল মাত্র 2টা উইকেট। তো ওই জায়গায় তখন তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল শেষ 6 ওভারে 75 রান। কিন্তু ওই জায়গায় একটা মানে দুর্ধর্ষ ওভার করে দিলেন পরপর 3 ওভারে। ওই দুটার মধ্যে দুটো ছিল বিজয় কুমার বৈশাখ আর একটা ওই মার্কো ইয়ানসানের। ওই মানে কি 15, 16 আর 17 এই 3টা ওভার থেকে আর কি ওই পাঞ্জাব কিংস কনসিড করলো মাত্র 18 রান, আর যেটা অনেকটাই আর কি পিছিয়ে দিল ওই জায়গায় আর কি গুজরাট টাইটান্সকে। তো এরপর বাটলার 18 নম্বর ওভারের একদম শেষ বলে নিজের উইকেটটা থ্রো করে দিয়ে আসেন। তার আগে সাই সুদর্শনও আউট হয়ে গেছিলেন। তো সব কিছু মিলিয়ে 18 ওভার শেষে তখন গুজরাটের স্কোরটা ছিল 3 উইকেটে 199, মানে হিসাব মতো তখন লাস্ট 2 ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন 44 রান। তো এরপর রাহুল টেওয়াটিয়া আর শেরফান রাদারফোর্ড মিলে কিছুটা চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা যথেষ্ট আপ টু দ্য মার্ক ছিল না। এরপর আশদীপ সিং মানে একবারে ইনিংসের লাস্ট ওভারে বল করতে এসেছিলেন, তখন তার মানে ডিফেন্ড করতে প্রয়োজন ছিল 27টা রান। তো ওই জায়গায় তিনি দুটো ছক্কা খেয়েছিলেন ঠিকই, কিন্তু তারপরেও এই রানটাকে সাকসেসফুলি তিনি ডিফেন্ড করতে পারেন। তো যার ফলে পাঞ্জাব কিংস দিন শেষে ম্যাচটা জিতে যায় 11 রানের ব্যবধানে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এরকম রোমাঞ্চকর একবারে উত্তেজনাপূর্ণ ম্যাচটার টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতেই পারেন ওই শ্রেয়াস আয়ারের 42 বলে 97 রানের যে ঝোড়ো বিধ্বংসী ইনিংস, সেটা ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হওয়ার অনেক বড় একটা দাবিদার। কিংবা বলতে পারেন শেষের দিকে গিয়ে যে ক্যামিওটা খেললো ওই জায়গায় শশাঙ্ক সিং 16 বলে 44 রানে, সেটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হওয়ার অনেক বড় একটা দাবিদার। কারণ ওই পার্টিকুলার নকটার জন্যই আমি মনে করি এই পাঞ্জাব কিংসের রানটা প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গেছিলো। কিংবা বলতে পারেন শ্রেয়াস আয়ার আর ওই জায়গায় ওই মানে শশাঙ্ক সিংয়ের যে পার্টনারশিপটা হলো, মাত্র 28 বলে তারা 81টা রান তুলে ফেলেছিল। আর তার থেকেও বড় কথা, তারা তাদের মানে কি ইনিংসে লাস্ট 4 ওভারে তুলেছিল 77টা রান। এটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হওয়ার অনেক বড় একটা দাবিদার হতে পারে। কিংবা বলতে পারেন ওই যে গুজরাট টাইটান্সের ইনিংসের ওই যে বললাম 15, 16 আর 17 এই পার্টিকুলার 3টা ওভার থেকে এসেছিল মাত্র 18টা রান। তো ওই রকম একটা পজিশন থেকে যখন এইরকম ডেথ ওভার্সে ওইরকম ভয়ঙ্কর একটা পজিশনে যখন 3 ওভারে 18 রান আসবে, তখন ডেফিনেটলি সেটা কিন্তু ওই ব্যাটিং টিমকে অনেকটাই পিছিয়ে দেবে। আর সেটাই করেছিল গুজরাট টাইটান্সকে। এটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হওয়ার অনেক বড় একটা দাবিদার হতেই পারে। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই গুজরাট আর এই পাঞ্জাবের ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয়, সেটা হলো ওই গুজরাট টাইটান্সের ইনিংসেরই 15 আর 17 নম্বর ওভারটা। কারণ এই দুটো ওভার করেছিলেন পার্টিকুলারলি বিজয় কুমার বৈশাখ, আর তিনি এই 2 ওভার বল করতে এসে প্রত্যেক ওভারে 5 রান করে দিয়েছিলেন, মানে 5-5 10 রান জাস্ট খরচ করেছিলেন। তার মধ্যে আবার 4টা ওয়াইড ছিল। তিনি একটা নির্দিষ্ট করিডোর মেনে ওই শেরফান রাদারফোর্ডকে একবারে ওয়াইড ইয়র্কার জোনে বল করে যাচ্ছিলেন, আর শেরফান রাদারফোর্ড কিন্তু ওই মানে ডেলিভারিগুলো একেবারেই নাগাল পাচ্ছিলেন না। তো ওই জায়গায় আমি মনে করি এই 2 ওভারে তিনি যে মাত্র 10টা রান খরচ করেছিলেন, একেবারে বলতে গেলে গুজরাট টাইটান্সের ব্যাটারদের জাস্ট ক্রিজে আটকে রেখেছিলেন। এটাই আর কি বলতে গেলে মূলত দিন শেষে ম্যাচের ফারাকটা করে দিয়েছে। আমি তো বললাম লাস্ট 6 ওভারে গুজরাটের প্রয়োজন ছিল 36 বলে 75 রান, সেটা তো ভেরি মাচ অ্যাচিভেবল ছিল, প্রায় রানটা তখন হয়েই যাবেই মনে হচ্ছিল। তো বিজয় কুমার বৈশাখের এই দুটো গেম চেঞ্জিং ওভার কিন্তু বলতে গেলে ম্যাচের মোড়টা আবার পুরোপুরি ঘুরিয়ে দিল পাঞ্জাব কিংসের দিকে। তাই আমার মনে হয় তার মানে গুজরাটের ইনিংসের 15 আর 17 নম্বর ওভারটাই মানে বিজয় কুমার বৈশাখ যে পার্টিকুলার 2টা ওভার থেকে মাত্র 10 রান খরচ করলেন, সেটাই হচ্ছে এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন আমার সাথে, নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।